$10 একটা ক্যাসিও ঘড়ি আপনাকে যেই সময় দেখাবে, $10,000 একটা রোলেক্স ঘড়িও আপনাকে ঠিক সেই একই সময় দেখাবে। ইনফ্যাক্ট একটা স্মার্টফোন এর চেয়েও নির্ভুল সময় দেখায়। তাহলে কেন মানুষ বছরের পর বছর অপেক্ষা করে আর লাখ লাখ টাকা খরচ করে একটা রোলেক্স ঘড়ি কেনে? কারণ রোলেক্স আসলে কোনো ঘড়ির কোম্পানি না, তারা মূলত একটা মার্কেটিং জিনিয়াস, যারা আপনাকে শুধু সময় নয়, আপনার নিজের সফলতার গল্প বিক্রি করে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি সাধারণ ঘড়ির ব্র্যান্ড দুনিয়ার সবচেয়ে বড় স্ট্যাটাস সিম্বল হয়ে উঠল। গল্পটা শুরু হয়েছিল 1905 সালে। হ্যান্স উইলসডর্ফ নামের 24 বছর বয়সী এক জার্মান যুবক লন্ডনে একটা ঘড়ির কোম্পানি খোলে। সেই যুগে পুরুষরা পকেটে ঘড়ি রাখতো, কারণ হাত ঘড়িকে তখন মেয়েদের গয়না মনে করা হতো এবং সেগুলো খুব সহজে নষ্ট হয়ে যেত। কিন্তু হ্যান্স ছিল খুবই চতুর আর দূরদর্শী। সে খুব ভালোভাবে জানতো এই হাত ঘড়ির ভবিষ্যৎ কি হবে। তবে তার সামনে ছিল দুটো বড় বড় চ্যালেঞ্জ। প্রথমত, হাত ঘড়িকে টেকসই এবং ওয়াটারপ্রুফ করা, আর দ্বিতীয়ত এমন একটা নাম খুঁজে বের করা যা পৃথিবীর যে কোনো ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে। এবং তিনি 1908 সালে তার ব্র্যান্ডের নাম দিলেন রোলেক্স। এই নামের যদিও কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই, হ্যান্স চেয়েছিল নামটা যেন ছোট হয় আর ঘড়ির ডায়ালের উপর দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে, এবং মানুষ যেন খুব সহজে এটা উচ্চারণ করতে পারে। রোলেক্সকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে রয়েছে ইতিহাসের কিছু সেরা মার্কেটিং স্ট্র্যাটেজি। যেমন 1926 সালে রোলেক্স পৃথিবীর প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি আবিষ্কার করে, যার নাম দেওয়া হয় রোলেক্স ওয়েস্টার। কিন্তু মানুষ এটা বিশ্বাস করতেছিল না। হ্যান্স তখন একটা মাস্টার স্ট্রোক খেলেন। 1927 সালে মার্সিডিজ গ্লিটজ নামের এক ব্রিটিশ নারী যখন সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হচ্ছিলেন, হ্যান্স তার গলায় একটা রোলেক্স ওয়েস্টার ঝুলিয়ে দেয় এবং 10 ঘন্টারও বেশি সময় তিনি পানির নিচে থাকে। আর এই পানির নিচে থাকার পরেও তার ঘড়ি একদম ঠিকঠাক হয়ে চলছিল। আর এই খবরটা পুরো দুনিয়ায় বুম হয়ে যায় একদম। এবং এটা এখানেই শেষ নয়। 1953 সালে স্যার এডমন্ড হিলারি যখন প্রথমবার মাউন্ট এভারেস্ট জয় করেন, তখন তার হাতে ছিল রোলেক্স। আবার সমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে যখন সাবমেরিন পাঠানো হয়, তার গায়েও বেঁধে দেওয়া হয়েছিল রোলেক্স। অর্থাৎ রোলেক্স মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল যে পৃথিবীর যত রকম কঠিন পরিস্থিতি আছে, এই রোলেক্স পৃথিবীর সব পরিস্থিতিতেই টিকে থাকতে পারে। এবার আসা যাক বর্তমান সময়ের সবচেয়ে বড় রহস্যে। আপনার পকেটে 10 লাখ টাকা থাকলেই আপনি শোরুমে গিয়ে একটা রোলেক্স সাবমেরিনার বা ডেটোনা কিনতে পারবেন না। শোরুমের ম্যানেজার আপনাকে বলবে, স্যার ওয়েটিং লিস্টে নাম লেখান এবং 2 থেকে 5 বছর পর পাবেন। মানে চিন্তা করছেন? এখন প্রশ্ন হলো, রোলেক্স কি ঘড়ি বানাইতে পারে না, নাকি এটা কোনো স্ট্র্যাটেজি? ঘড়িতে তারা অবশ্যই বানাতে পারে। তারা বছরে প্রায় 10 লাখের বেশি ঘড়ি বানায়, কিন্তু তারা বাজারের চাহিদার চেয়ে যোগান সবসময় কম রাখে। আর এটা হচ্ছে কৃত্রিম সংকট। কারণ যে জিনিস সহজে পাওয়া যায় না মানুষের কাছে, তার আকর্ষণ তত বেড়ে যায়। এই ওয়েটিং লিস্টটি রোলেক্সের ডিমান্ডকে আকাশচুম্বী করে রেখেছে এবং একে একটি লাক্সারি ইনভেস্টমেন্টে পরিণত করছে। কারণ পৃথিবীর যে কোনো জিনিস দোকান থেকে বের করার পর সবকিছুর দামই কমে যায়, কিন্তু রোলেক্সের দাম দোকান থেকে বের করার পর দাম আরো বাড়ে। ভিডিও শেষে আপনাদের এমন একটা টুইস্ট দেই যা হয়তো আপনারা অনেকেই জানেন না। রোলেক্স কিন্তু কোনো সাধারণ প্রাইভেট কোম্পানি নয়। এর মালিক কোনো ব্যক্তি বা শেয়ার হোল্ডার না। রোলেক্সের আসল মালিক হলো হ্যান্স উইলসডর্ফ ফাউন্ডেশন এবং এটা একটা চ্যারিটেবল ট্রাস্ট। 1944 সালে হ্যান্সের স্ত্রী মারা যাওয়ার পর তিনি তার সমস্ত শেয়ার এই ট্রাস্টের নামে লিখে দেন এবং আইন অনুযায়ী রোলেক্সের লাভের একটি বিশাল অংশ প্রতি বছর চ্যারিটি, শিক্ষা এবং পরিবেশ রক্ষায় খরচ করা হয়। আর ট্রাস্ট হওয়ার কারণে রোলেক্সকে তাদের ব্যবসার কোনো আর্থিক হিসাব সরকারকে বা জনগণকে দেখাতে হয় না, আর তারা তাদের রাজত্ব সম্পূর্ণ গোপনেই চালায়। সো দিন শেষে রোলেক্স শুধু একটি ঘড়ি নয়, এটা একটা সাইকোলজি। এটা মানুষের অবচেতন মনকে বলে, আমি সফল, আমি সাধারণের চেয়ে একটু আলাদা। আপনার যদি আলটিমেট টাকা থাকে, আপনি কি সময় দেখার জন্য রোলেক্স কিনবেন, নাকি অন্য কোনো ব্র্যান্ড আপনার পছন্দ? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।